দেশের অবস্থা যখন নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, ঠিক সেই সময় আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। সেনাপ্রধানকে নিয়ে বেশ কয়েকদিন তেমন কোনো আলোচনা ছিল না। সেনাপ্রধানের বিদেশ সফরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল বলে নানা রকমের সংবাদ পাওয়া যাচ্ছিল। অতঃপর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান যে সময় দেখা করেছেন, যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই ছবিতে যে দৃশ্য আমরা দেখছি তাতে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা দুজনের কাউকেই হাস্যোজ্জ্বল দেখা যায়নি। দুজনের মুখই ভার ছিল এবং চিন্তামগ্ন ছিলেন দুজনে। তার মানে তাদের মধ্যে সিরিয়াস অনেক কথা হয়েছে। হঠাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূস সরকারের গোপন বৈঠক। কিন্তু কেন, কি হয়েছে ডক্টর ইউনূস সরকার ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন কি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূস সরকারের কেন এত জরুরি তলব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনাবাহিনী নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে, গতকালকেই আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অ্যাকশন খিলক্ষেতে মাত্র 6 বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পুলিশ যখন আসামি এক কিশোরকে, 17 বছর বয়সে এক কিশোরকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন খিলক্ষেত কাঁচাবাজারের কাছে বিক্ষুব্ধ জনতা সেই কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। সেই ঘটনা পুলিশ ঠেকাতে পারেনি। পুলিশ যখন ঠেকাতে পারেনি তখন সেনাবাহিনীকে আসতে হয়েছে এবং সেনাবাহিনী যখন এসেছে ততক্ষণে সেই কিশোরকে মেরে ফেলা হয়েছে। তারপরে লাশ উদ্ধার করা, জনতাকে শান্ত করা, এই কাজগুলো সেনাবাহিনীকে করতে হয়েছে। পুলিশ এখনও তার আস্থা ঠিক মতো ফিরে পায়নি, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। সেনাবাহিনীর আজকেও একটা কর্মকাণ্ড আমরা দেখেছি। জাতীয় পার্টির এর আগে একদিন জাতীয় পার্টির ইফতারে হামলার হুমকি দেওয়ার কারণে ইফতার মাহফিলই বাতিল করে দেওয়া হয়েছিল। আজকে আবার বনানীতে একটা রেস্টুরেন্টে জাতীয় পার্টি যখন ইফতার পার্টির আয়োজন করেছে, তখন বৈষম্য বিরোধী আন্দোলনের নামধারী কয়েকজন যুবক সেখানে হামলা করেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব চুন্নু, কো চেয়ারম্যান সহ অনেককেই তারা বেধড়ক পিটিয়েছে এবং 3 থেকে 4 জনকে মেরে রক্তাক্ত করেছে, তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। পুলিশ তাদের জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, পুলিশকে ডাকলেও পুলিশ সাড়া দেয়নি। সেই মুহূর্তে সেনাবাহিনীকে ডাকে তারা। সেনাবাহিনী আসলে যারা এই কর্মকাণ্ড করছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেনাবাহিনী আসার ফলে তারা পালিয়ে যায়। এরপরে জাতীয় পার্টির নেতাদেরকে আশ্বস্ত করেছে সেনাবাহিনী এবং তারা ইফতার পার্টি পরবর্তীতে করেছে। যাদেরকে হাসপাতালে নিতে হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। অর্থাৎ সব জায়গাতেই সেনাবাহিনী যখন আস্থার প্রতীক হয়ে উঠছে, ঠিক সেই সময়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন এবং যে চিরাচরিত নিয়ম, প্রধান উপদেষ্টা তার চেয়ারে বসেন, পাশে তার গেস্ট বসেন, সেরকম দৃশ্য আমরা দেখিনি। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে যেভাবে সাক্ষাৎকার দেন, সামনাসামনি 2টো চেয়ার, সেরকম সামনাসামনি 2 গেস্টের 2 চেয়ারে 2 জন বসেছেন এবং তারা কথা বলেছেন। আইএসপিআর থেকে জানানো হয়েছে, যেটা ফরমালি অনেক বড় একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে যেটা
চুম্বক অংশ যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে, সেটা আইএসপিআর থেকে স্বীকার করা হয়েছে। তার মানে দেশের পরিস্থিতি, অনেকগুলো পরিস্থিতি, তাদের মধ্যে আদতে কি আলোচনা হলো সেটার প্রতিফলন আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই দেখতে পাবো সরকারের বিভিন্ন রকমের কর্মকাণ্ডে এবং সেনাবাহিনীরও বিভিন্ন রকমের কর্মকাণ্ডে। তার আগে পর্যন্ত ফর্মালি আইএসপিআর থেকে যেটা জানানো হয়েছে এর বাইরে খুব একটা বেশি জানার আসলে উপায় নেই। তারপরেও যেটা অনুমান করা যায়, বিভিন্ন সূত্র যেটা বলছে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে, তা না হলে আন্তর্জাতিক চাপ মারাত্মকভাবে বাড়বে, এই ব্যাপারে কথা হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশ সম্পর্কে যে যাচ্ছে তাই মন্তব্য করেছেন। বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, খেলাফত, আইএসের উদ্ভব, এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা করেছেন, সেই ব্যাপারটা যে গভীর উদ্বেগের সেটাও তাদের মধ্যে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সেনাবাহিনী কি করছে, কি করতে পারে সামনে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং তাদের দুজনের চেহারা দেখে মনে হলো যে তাদের মধ্যে এই বিষয়েও আলোচনা হয়েছে। কয়েকদিন আগে আমরা ফেব্রুয়ারির 25 তারিখে সেনাবাহিনী প্রধানকে বেশ কড়া মন্তব্য করতে দেখেছি এবং সবাইকে, সরকারকে এবং ছাত্র সমন্বয়কদের সাবধান করতে শুনেছি যে আমি সাবধান করে দিচ্ছি, এনাফ ইজ এনাফ, এভাবে আর চলতে পারে না। তিনি মব কালচারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য প্রধান কারণ হিসেবে দেখেছেন। তিনি বলেছেন, পুলিশের মনোবল ভেঙে যাওয়ার মূল কারণ সরকারের পুলিশের বিরুদ্ধে নানা রকমের অ্যাকশন। এভাবে প্রতিষ্ঠান ভেঙে দিয়ে কোনো অগ্রগতি হবে না, এরকম কড়া কিছু মন্তব্য করেছিলেন। সেই বিষয়গুলো নিয়েও নিশ্চিত করে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেনাপ্রধান এখন হার্ডলাইনে যাবেন কিনা, আন্তর্জাতিক চাপ যখন একেবারে দৃশ্যমান, আমেরিকার চাপ দৃশ্যমান, ভারত নানা রকমের দুতিয়ালিতে যখন সফল হতে চলেছে, ঠিক সেই সময় সেনাবাহিনীর ওপরে চাপ বাড়ছে। আমরা কয়েকদিন আগে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক স্বাভাবিক হবে না যতদিন পর্যন্ত না এই সরকার বিদায় হয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার না আসবে। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, এই কথাও তিনি বলেছিলেন। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সুসম্পর্ক এখনও রয়েছে। সেই ব্যাপারটাও বর্তমান সরকারের জন্য খুব একটা সুখকর মন্তব্য ছিল না। সরকার টু সরকার সম্পর্ক নেই, কিন্তু সেনাবাহিনী টু সেনাবাহিনী সম্পর্ক থাকছে কিভাবে, সেটাও নিশ্চয়ই উদ্বেগের কারণ এবং সেটা বর্তমান সরকারের জন্য বেশ উৎকণ্ঠারও কারণ। সব মিলিয়ে সেনাপ্রধানের ওপরে দেশবাসী যখন আস্থা রাখতে চাইছে, দেশে অপরাধ প্রবণতা একের পর এক বাড়ছে। আগেই বলেছি, গতরাতে মাত্র 6 বছরের একটা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে, তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন একাধিক খবর আসছে মাদ্রাসার শিক্ষকদের শিশু বলাৎকারের ঘটনা। এই ঘটনাগুলো যখন ক্রমেই বাড়ছে, আমরা আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম চিটাগাংয়ে এক মাদ্রাসা ছাত্র একজন পাগলকে পাশে, স্টেশনের পাশে একটা নিরিবিলি জায়গায় নিয়ে বলাৎকার করছে। সেই সময় তাকে দেখে ফেলে কিছু যুবক ভিডিও করে তাকে আটকে ফেলে। এই যখন আমাদের নৈতিক অবস্থা,
আমাদের নৈতিক স্খলন যখন একেবারে দৃশ্যমান, ঠিক তখন সেনাবাহিনীর ভূমিকা প্রচণ্ড আকারে মানুষ প্রত্যাশা করছে। আর ঠিক সেই সময় সেনাপ্রধানের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ অনেক বার্তা দেয়। কি হতে চলেছে সামনে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এর আগে নানাভাবে আলোচনা হয়েছে, সেনা শাসন আসছে কিনা, সেনা শাসন আসবে কিনা, সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা, এরকম নানা আলোচনায় সেনাপ্রধান অবশ্য স্পষ্ট করে বলেছেন তার অন্য কোনো উদ্দেশ্য নেই, তার অন্য কোনো টার্গেট নেই, অর্থাৎ সেনাবাহিনী ক্ষমতা নেবে এরকম কোনো টার্গেট নেই, তিনি স্পষ্ট করেছেন। আবার জাতিসংঘের নিরাপত্তা যে বাহিনী, নিরাপত্তা মিশন, শান্তি মিশন, সেই শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় পার্ট রয়েছে, সেটাও প্রশ্নবিদ্ধ হবে। সেই মিশন বাতিল হয়ে যাবে যদি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। দেশে যদি গণতন্ত্র না থাকে, নানা রকমের সমস্যায় আসলে সেনাবাহিনীও ভুগছে। সেনাবাহিনীর অভ্যন্তরের নানা বিষয় নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, যেটা আইএসপিআর থেকে আবার বলাও হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় যে খুব একটা সুখকর আলোচনা, খুব একটা সুখকর সাবজেক্টে তাদের মধ্যে আলোচনা হয়নি। যে ছবিটা আমরা দেখিয়েছি, এই দুজনের ছবিটা আরেকবার দেখতেই পারেন আপনারা, যে কোনো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের এই বৈঠকের ছবি দেখে নিতেও পারেন যে কোনোভাবে। তাদের দুজনের চেহারায় যে চিন্তার ভাঁজ, তাদের দুজনের, বিশেষ করে প্রধান উপদেষ্টা সবসময় হাস্যোজ্জ্বলভাবে থাকার চেষ্টা করেন, সেটার একেবারেই ব্যতিক্রম চিত্র আমরা দেখেছি। সুতরাং কিছু একটা ঘটতে চলেছে এমনটা অনুমান করলে সেটা হয়তো বা ভুল হবে না। দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনী প্রধান কি বার্তা দিলেন? ইউনূসের সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ থেকে বেরোতে কত সময় লাগবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশ ক্রমেই সন্ত্রাসবাদী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, জঙ্গি রাষ্ট্রের অভিমুখে ধাবিত হচ্ছে। এই বিষয়টি এর মধ্যে ব্যাপক আলোচিত বিষয়, এবং এই সময় গত কয়েকদিন ধরে আরো বেশি আলোচিত হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফর করছেন। তিনি যে কোনো সময়, আজকে যে কোনো সময় তিনি ভারত ছেড়ে চলে যাবেন। 3 দিনের সফরে এসেছিলেন। গোয়েন্দা প্রধানদের, সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশসমূহের গোয়েন্দা প্রধানদের বৈঠকে অংশ নিয়েছেন, এবং এই বৈঠকে অংশ নেওয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ, এবং ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার প্রসঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদিতার, সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ এসেছে তুলসী গ্যাবার্ডের কণ্ঠে। পাকিস্তান এবং বাংলাদেশ খানিকটা তিনি একই দৃষ্টিতে দেখেছেন, এবং তুলসী গ্যাবার্ড বাংলাদেশে যে সন্ত্রাসবাদ কায়েম হচ্ছে এই বক্তব্য দেবার ফলে বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও সত্যতা আছে যে বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, এবং খানিকটা পাকিস্তানের দিকেই ধাবিত হচ্ছে, পাকিস্তানের রূপেই ধাবিত হচ্ছে, এটি পরিষ্কার। বাংলাদেশের মানুষ সেটি মনে করছে। এই যখন অবস্থা বাংলাদেশের, তখন বাংলাদেশের এই যে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়া যে মোহাম্মদ ইউনূসের একটি সরকার, এই সরকারটি বিদায় হতে কত সময় লাগতে পারে? খুব বেশি না, 10 মিনিট। সারা বিশ্বের মোড়ল যারা যদি মনে করে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে, বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব ধেয়ে আসবে বাংলাদেশের দিকে, আর এই মোহাম্মদ ইউনূসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী বিশ্বের দিকে তাক করে থাকবে, কিংবা বিশ্বের দিকে, বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য
রেডি থাকবে এটি বিশ্বাস করি না। আমি আজকে আর এক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে, এতে করে ইরাকের মতো 2003 সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল, সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে? আশার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না, কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন, তিনি প্রায় 2 দশকের বেশি সময় দায়িত্বে ছিলেন। এই 2 দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই কেউ যদি তাকে হুমকি দেয়, প্রতিরোধ করে, তিনিও পাল্টা প্রতিরোধ করবেন। সাদ্দাম হোসেনকে 48 ঘন্টা সময় দিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী। সাদ্দাম হোসেন সেই সময়কে মাথায় নেননি, তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যার কারণে ইঙ্গো মার্কিন বাহিনী, বহুজাতিক বাহিনী, আরো বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী ইরাকে হামলা করেছিল। কিন্তু বাংলাদেশে কি তেমনটা ঘটবে? বাংলাদেশে তেমনটা ঘটবার কোনো কারণ নেই। পাকিস্তানে ঘটতে পারে, পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে, কিন্তু বাংলাদেশে সেটি হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার, এটি হঠাৎ রাতারাতি আসা সরকার, এটি রাতারাতি বিদায় নেবে। কি বলবো, এটি তো একটা হঠাৎ সরকার, কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ছিল 5 আগস্ট সময়কাল পর্যন্ত, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। সেই সরকারটি মাত্র, এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 45 মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য 10 মিনিট যথেষ্ট। মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে, সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না। আমি বলছি না যে তেমনটা ঘটবে, যুদ্ধ বাড়বে, এ হবে সে হবে। ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে, বিভিন্ন দেশের গোয়েন্দা বৈঠক হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে, সন্ত্রাসবাদের বিপক্ষে। এবং সন্ত্রাসবাদকে রুখতে হলে গোয়েন্দা তথ্য সবার আগে প্রয়োজন হয়, এবং এই তথ্য আদান প্রদানের জন্যই বৈঠকটি হয়েছে। সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে রুখে দিতে হবে যে কোনো মূল্যে এই দেশগুলোকে। পাকিস্তানের চ্যাপ্টার আলাদা, কিন্তু বাংলাদেশ চ্যাপ্টার আলাদা। বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ইউনূস সরকারকে বিদায় ঘটানো সম্ভব, এবং বিদায় ঘটিয়ে পাকিস্তানি ধারায় যে বাংলাদেশ চলমান, এই চলমানতা এটিকে বন্ধ করা সম্ভব। কাজেই বাংলাদেশের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই। আমরা সাময়িক একটা কষ্টের মধ্যে আছি, সাময়িক সমস্যার মধ্যে একটা আছি। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে, শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। শান্তিপূর্ণ উপায়ে ঘুরবার একমাত্র উপায় এই যে মোহাম্মদ ইউনূসের সরকার। মোহাম্মদ ইউনূস সরকার 7.5 মাস হয়ে গেছে। শুরু থেকে এই সরকারের যেটি লক্ষ্য করা গেছে, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া। তো এই যখন পৃষ্ঠপোষক একটি সরকার, সেই সরকারটিকে বিদায় ঘটাতে হবে। এই বিদায় ঘটানোর জন্য 10 মিনিটের সময় যথেষ্ট। ক্যান্টনমেন্ট থেকে একটা শাহী আলান আসবে ইউনূসের কাছে যে আপনি রিজাইন দিন, সাথে সাথে রিজাইন হয়ে যাবে। কাজেই বাংলাদেশের সমস্যাটা কিন্তু যে কোনো মুহূর্তের মধ্যে, এই যে আজকে যে মুহূর্তে কথা বলছি, এখন থেকে 3 ঘন্টা পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে গেছে। এমনটাই কিন্তু হবে। বাংলাদেশের সমস্যার সমাধান খুব শীঘ্রই এবং যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কাজেই বাংলাদেশের মানুষের বিশাল চিন্তার কোনো কারণ নেই, স্বস্তিরও কারণ নেই। কারণ আমাদের যে সময় যাচ্ছে, প্রতিটা সময় যাচ্ছে, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের মধ্য দিয়ে কাটছে। এই সময়টি যত দ্রুত অবসান হয়,
ততই বাংলাদেশের শান্তির প্রিয় মানুষের জন্য মঙ্গল। বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যেসব ঘটনা ঘটে নাই সেগুলো ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটা উচিত। একটু ব্যতিক্রমী আলোচনা। জামাত শিবিরের লোকজনের প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো, আপনারা এটা শুনবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। জামাতের রাজনীতি এখন অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয় রাজনীতি। জামাতের পক্ষে এখন গণজোয়ার। কিছু ভুল ত্রুটি থাকলেও এই মুহূর্তে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রতি মানুষের যে আকর্ষণ, তার প্রতি যে মানুষের প্রত্যাশা, এত আকর্ষণ, এত প্রত্যাশা বাংলাদেশের ইতিহাসে জামাতের প্রতি কখনো তৈরি হয়নি। এক কথায় বলতে জামাতের পক্ষে গণজোয়ার, কিন্তু জামাত তাদের ভুল রাজনীতির কারণে এই গণজোয়ারটা ধরে রাখতে পারছে না। বরং আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর জামাতের প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছিল সেটা এখন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। বরং জামাতের নেতাকর্মীরাই অনেকে হতাশ। তারা এখন অন্য দল করার চিন্তা করছে, অনেকে জামাত ছেড়ে অন্য দলে জয়েন করা। জামাতের অনেক লোক, কেউ কেউ এনসিপিতে, কেউ কেউ আরো একটা নতুন উদ্যোগের কথা চিন্তা ভাবনা শুনতে পাচ্ছি আমরা। এরা জামাতের ভুল রাজনীতির কারণে। বিশেষ করে জামাতের উপর বেশ কিছু হামলা হয়েছে, তারা সেই হামলাগুলোর জবাব দিতে পারেনি বা চেষ্টা করেনি, এবং জামাতের অনেক কর্মী বিপদে পড়েছে। সংগঠন হিসেবে জামাত ওই কর্মীর পাশে দাঁড়ায়নি। এরকম এই দৃশ্যগুলো দেখে বরং তাকে অনেক জায়গায় কর্মী হিসেবে অস্বীকার করেছে। এই দৃশ্যগুলো দেখে জামাতের মধ্যে যারা প্রভাবশালী তারা অনেকে জামাত করতে পারছেন না বা করতে সাহস পান না। তারা মনে করেন যে এই জামাত করতে যে আবার কোন বিপদে পড়ি, কি আবার হয়, কারণ আমি বিপদে পড়লে তো সংগঠন আমাকে রক্ষা করবে না। আমি জামাত করতে যে কারোর সাথে কথা কাটাকাটি মারামারিতে পড়লে তো সংগঠন আমাকে রক্ষা করতে এগিয়ে আসবে না। এগিয়ে আসবে যদি সে একেবারে বিশ্বস্ত সিন্ডিকেটের রোকন হয়। তাহলে এই জায়গাগুলো জামাতের রাজনীতিকে মারাত্মকভাবে সংকুচিত করছে। এই বিষয়টা সমাধান করতে পারলে জামাত নির্বাচনে জিতবে। কি করতে হবে? আহ্বান আমাদের, ভাই আপনার কোনো জামাতের কোনো কর্মী যদি চাঁদাবাজি করে, চাঁদাবাজি করতে যেও যদি হামলার শিকার হয়, প্রথমে আপনার দলবল নিয়ে তাকে উদ্ধার করবেন। তারপরে সে যেটা অন্যায় করছে তার বিচার করবেন। তাকে পুলিশের কাছে দেন, আর যাই করেন না কেন, আর বহিষ্কার করেন। কিন্তু আপনার জামাত কর্মী বিপদে পড়ছে, তাকে উদ্ধার করবেন, তার পাশে দাঁড়াবেন, তার জন্য কিছু করার চেষ্টা করবেন। তাহলে মানুষ আপনার দল করবে। 20%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, 30-40% পর্যন্ত যেতে পারবেন। নইলে ক্যাডার ভিত্তিক সংগঠন 15%-এর ঊর্ধ্বে উঠতে পারে না, গণমুখী হতে পারে না। এরকম কর্মীকে রক্ষা করতে এগিয়ে আসেন, কর্মীর পক্ষে মারামারি করেন বিভিন্ন জায়গায়। আপনি 15% থাকবেন না, আপনি 30%-35% হতে পারবেন। এরপরে আরো কিছু আমল জামাতকে করতে হবে। বিভিন্ন জায়গায়, এই বিশেষ করে ঝিনাইদহ মহেশপুরে জামাতের নারী নেত্রীদেরকে পেটানো হয়েছে, তাদের ওড়না ধরে টান দেওয়া হয়েছে, তাদের কানের উপর থাপ্পড় দেওয়া হয়েছে, দা, কাঁচি, লাঠি দিয়ে পেটানো হয়েছে। জামাত এর কোনো প্রতিশোধ নিতে পারেনি। এটা জামাতের রাজনীতি অনেক পিছিয়ে ফেলেছে। জামাতের উচিত ছিল এর প্রতিশোধ নেওয়া। যারা এই কাজটা করেছে তাদেরকে আচ্ছা মতো পেটানো, এটা পারেনি। তো এইগুলো অনেককে জামাত করতে ডিমোটিভেট করে। যারা জামাতের রোকন না, তারা অনেকেই এই জামাত করতে চাইবেন না, যে আমাকে মেরেছে, কই, তার তো কিছু হলো না, আপোষ হয়ে গেছে, আবার মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। বিভিন্ন জায়গায় শুনি পরিবারের সদস্যরা জানে না, অথচ যেমন রংপুরের মিঠাপুকুরে এক চেয়ারম্যানকে হত্যা করেছে, স্থানীয় জামাত নাকি হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে, অথচ তার পরিবারের সদস্যরা জানে না। এটা নাজায়েজ। এরা মাসালাও জানে না। এখনকার জামাতের লোকজন তো পড়াশোনা করে না, ওইভাবে এলেম নাই, আগে ছিল। এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে, প্রতিশোধ নিতে হবে, নইলে আপনার রাজনীতি থাকবে না, 15%-এর ঊর্ধ্বে উঠবে না। আপনি ইফতার মাহফিল বন্ধ করছে অনেক জায়গায়, অথচ তার বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারেননি।
যারা ইফতার মাহফিল বন্ধ করেছে তাদেরকে গ্রেপ্তারও করাতে পারেননি, তাদেরকে আপনি পিটিয়ে হাত পাও ভেঙে দিতে পারেননি। এর মানে আপনি দুর্বল, আপনার দল করে লাভ নেই। অনেকে আপনার এই দল করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে করবে না। তো দর্শক, একটা নিউজ আশা করি বোঝাতে পেরেছি জামাতের অ্যাডভান্সমেন্টের জন্য 15%-এর ঊর্ধ্বে ওঠার জন্য কি করা দরকার। কুমিল্লায় বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষ, আহত 20। আসলে কুমিল্লার যে সংঘর্ষের ঘটনাটা, এটা বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ নয়। তবে হ্যাঁ, যাদের মধ্যে সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে বিএনপি আছে, জামাত আছে, কিন্তু বিএনপি জামাতের রাজনৈতিক ইস্যু নয়। বিএনপি এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু জামাত এটা রাজনৈতিক ভাবে দেখে না। এটি একটা জামাতের ভুল। বিএনপির কর্মী নারীবাজি করতে যে ধরা পড়লো, বিএনপি তাকে রক্ষা করার চেষ্টা করে, যার ফলে সব শ্রেণীর মানুষ বিএনপি করে। আর জামাতের লোকজন তো আর নারীবাজি করতে যাবে না। হ্যাঁ, দু একটা ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন, সেটা রক্ষা করতে যাবে সেটাও না। বরং ভালো কাজ করতে যে বা জামাতের বিরুদ্ধে কেউ বললে তার প্রতিবাদ করতে যে বিপদে পড়লো, জামাত তার পক্ষে মারামারি স্বীকার করে না। কিন্তু এটা উচিত, এই জায়গাটা বোঝানোর জন্য আলোচনা। কুমিল্লার 14 গ্রামে ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। 17 মার্চ দিনগত রাতে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা বেশিরভাগই জামাত মারামারি সাংগঠনিকভাবে করে না, পারবে কিভাবে? জামাতের কেউ আহত হলে তার পক্ষে মারামারি করতে যারা যায় তারা আত্মীয় স্বজন অথবা তার বন্ধু। সাংগঠনিকভাবে জামাত হেল্প করে না, যার ফলে জামাত ঠকে। এই জায়গাটা জামাতকে সমাধান করতে হবে, সাংগঠনিকভাবে যেতে হবে। কয়েকটা মারামারি করলে আপনাদেরকে মারার সাহসই কেউ পাবে না। আচ্ছা, অপারেশন কি জন্য করা হয়? আপনার শরীরের একটা অংশ ডাক্তার কেটে ফেলে দিবে, আপনি তাকে টাকা দিবেন, উল্টা তাকে সার ডাকবেন কেন? আপনার ভালোর জন্য কাটা হয়। ওইরকম মারামারি, যুদ্ধ, আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন না? যুদ্ধ কি জন্য? শান্তির জন্যই যুদ্ধ। তো আজকে জামাতের লোকজন সাংগঠনিকভাবে 2-4টা মারামারি করবেন, কি জন্য করবেন? শান্তির জন্য, তাদের নিরাপত্তার জন্য করবেন। 2-4টা মারামারি সাংগঠনিকভাবে করতে পারলে, জিততে পারলে আপনাদের উপর হামলা করার সাহস পাবেন। আপনার লক্ষ লক্ষ কর্মী নিরাপদে থাকবে। এই থিওরি আপনাকে বুঝতে হবে, এটা ইসলামের মৌলিক থিওরি। এবং জামাত শিবির এই থিওরি এক্সারসাইজ করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কিংবা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন জায়গায়। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের জামাত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে 2020 সালে একটি ধর্ষণ মামলায় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাওয়ার পলিটিক্স করেন, কিন্তু তিনি আবার ওই বিএনপি বিরোধিতা করেন না। তাহেরের অনেক মাস্তান আছে, আমরা জানি। এগুলো দরকার, এটা ভালো, এটা তার একটা মেরিট, কিন্তু এটা কাজে লাগাতে হবে। ওই মামলার বিষয়ে গত 13 মার্চ ফেসবুকে একটি পোস্ট করেন বিএনপি সমর্থক হৃদয় নামের এক যুবক। ওই পোস্টকে কেন্দ্র করে গত 16 মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয় মীমাংসার জন্য সোমবার রাতে বৈঠক হয়। বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষের প্রায় 200-300 লোক জড়ো হন। মীমাংসা বৈঠক চলাকালীন বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামাতের 8 জন আহত হয়। জামাত ঠকে কেন? ওই যে বললাম, সাংগঠনিকভাবে তারা মারামারি করে না। তাদের মধ্যে 1 জনকে কুমিল্লা সদর হাসপাতালে, 3 জনকে ফেনী হাসপাতালে পাঠানো হয় এবং 4 জনকে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে বিএনপির 10 জন কর্মী আহত হয়, তাদের 2 জন 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে জামাতের আরো বেশি জেতার কথা ছিল। এই বিষয়ে 14 গ্রাম উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন বলেন, মূলত ফেসবুক পোস্টে কেন্দ্র করে একই গ্রামের 2 যুবকের বিরোধ সামাজিক বিরোধের রূপ নেয়। এ থেকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি এটাকে ইস্যু বানিয়ে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা শান্ত 14 গ্রামকে অশান্ত করতে চাই না।
বিএনপি অপরাজনীতির তীব্র নিন্দা জানাচ্ছে। চট্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা জানান, জামাত নেতাকর্মীরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা চালায়, যেতে আমাদের 15-20 জন কর্মী আহত হয়। আমরা এই কারণে তীব্র নিন্দা বিচার দাবি করছি। দেখেন, বিএনপি বিষয়টা পলিটিক্যালি দেখছে, কিন্তু জামাত দেখছে না। এখন অন্য কারণে হলো, জামাতের লোকজন বিপদে পড়লে জামাত সাংগঠনিকভাবে এটা দেখে না, কিন্তু বিএনপি দেখে। এই যে দেখলেন এখানে, এটি জামাতের ভুল। আর এই আচরণের কারণে জামাত 15% ঊর্ধ্বে উঠতে পারবে না। গণমুখী হতে হলে আপনাদের কর্মীকে আপনাকে ওন করতে হবে, এমনকি সে অন্যায় করলেও ওন করে তারপরে তার বিচার করবেন। এখন জামাত যে হুজুর হুজুর করছে, এটা কখন প্রযোজ্য? বাংলাদেশ যখন ইউরোপ আমেরিকা হবে, বাংলাদেশ যখন পুরোপুরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে যখন এমন হবে যে নিঃসন্তানকেও যদি বাবা মা অন্যায়ভাবে আঘাত করে, তাহলে পুলিশকে কল করলেই পুলিশ চলে আসবে, যেটা ইউরোপ আমেরিকা আপনারা দেখেন, আমরা দেখেছি। যে কোনো ঘটনায় সামান্য আপনার কুকুর আহত হলেও, কুকুরকে কেউ ঢিল মারলেও পুলিশকে কল করলে পুলিশ সাথে সাথে চলে আসবে, মুহূর্তের মধ্যে। ফায়ার সার্ভিসের মতো গাড়ি হর্ন বাজিয়ে চলে আসবে। তো বাংলাদেশে যদি বা যখন এরকম আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন কোনো মারামারি কেউ করবেন না। জামাতের একজন কর্মী উপর যদি বিএনপির কেউ আঘাত করে, তাহলে জামাত নাকি এটা দেখার বিষয় না, ক্ষমতাকে এটা দেখবে না, পুলিশ সাথে সাথে এসে সমাধান করবে বা ব্যবস্থা নেবে। এই পরিস্থিতি যখন আসবে তখন মারামারি করবেন না, কিন্তু তার আগ পর্যন্ত আপনি নিরাপত্তার জন্য মারামারি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওস দেখলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসের জরুরি তলব, মানে জরুরি বৈঠক কিন্তু কেন, এই বিষয় নিয়ে ইতিমধ্যে আপনারা বিস্তারিত জেনেই গেছেন। এই বিষয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।